আজলান পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছিল। আম্বিয়া বেগম হন্তদন্ত পায়ে এসে বলল, বউটার কোমরে কত জখম হয়েছে দেখেছিস? মনে হয় হাড্ডিতে আঘাত লেগেছে। এবার মনে হয় বাচ্চাটার আর রক্ষে হলো না। আজলান ভ্রু কুঁচকে কথাগুলো শুনে বলল, এসব কখন হলো? পালং থেকে পড়ে যাওয়াই হয়েছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে। এখন হাঁটতে অবধি পারছে না। তোকে তো কিছু বলা যায় না। আমাকে কিছু না বললে বুঝবো কি করে? বউ বাচ্চা তোর, অথচ চিন্তায় মরি আমি। তোকে কেন যে বিয়ে করাতে গেলাম। আজলান রিমোট চেপে টিভি বন্ধ করে বিছানা থেকে নামল। অনেক বাছাবাছির পর থিন স্পোর্টস উইন্ডব্রেকার আল্ট্রালাইট জ্যাকেটটা বাছাই করে পরে নিল। তারপর মাথার চুল আঁচড়ে আবার হাত দিয়ে এলোমেলো করে দিল, আবার আঁচড়ালো। আমিনা বেগম সরু চোখে চেয়ে আছেন। ছোট থেকেই আজলানের এইসব ঢং দেখতে দেখতে তিনি অতিষ্ঠ। বউটা সহ্য করছে এই বেশি, কিছু বলতেও পারে না। আজলান পারফিউম স্প্রে করে ফোনটা পকেটে ভরতে ভরতে বের হলো। আইজাকে ডেকে বলল, ওকে বোরখা পরিয়ে দে, মইনকে গাড়ি বের করতে বল। আম্বিয়া বেগম তার পিছু পিছু এসে বললেন, তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস? আজলান বলল, ওখানে পরিচিত একটা ডাক্তার আছে, তার কাছে যাব। আম্বিয়া বেগম খুশি হয়ে বললেন, আল্লাহ সুবুদ্ধি দিল এবার। তিথি শ্বশুরের সাথে গল্পগুজব করছে। এই বাড়িতে এই মানুষটা সম্পূর্ণভাবে তিথির পক্ষে কথা বলে। শাশুড়ি মায়ের মতো ক্ষণে ক্ষণে পাল্টি খায় না। সে দেখেছে ছেলের সাথে ওনার অঘোষিত একটা যুদ্ধ চলে সবসময়। তবে উনি ভদ্রলোক, সবসময় তর্কে জড়াতে ভালোবাসেন না। সুকৌশলে এমনভাবে আজলান শেখকে খোঁচা দিয়ে কথা বলেন, যেটা বাড়ির অন্যরা সহজে ঠাউর করতে না পারলেও আজলান শেখের কোনা চোখের চাহনি দেখে তিথি স্পষ্ট বুঝতে পারে এ যেন খোঁচা নয়, ওই গুয়ার গালটাতে ঠাস ঠাস করে পড়া চড়। দৃশ্যটা ভাবতেই তিথির শান্তি লাগে। তিথির অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল, এমনকি পায়ের উপর ভর দিয়ে হাঁটতেও দম বন্ধ লাগছিল ব্যথায়। আইজা বোরখা পরিয়ে দিতেই আজলান বলল, চলো। তিথি মুখ গোমরা করে চেয়ে বলল, আমি মুখটুক কিছুই ধুইনি। আজলান বলল, তোমার মুখ কে দেখছে? আম্বিয়া বেগম বললেন, ওর কথা শুনিস না তো বাবা, নিয়ে যা। ও মনে হয় সাজগোজ করার কথা ভাবছে। তিথি বলল, এক্স্যাক্টলি শাশুমা। আজলান তার হাত ধরে বলল, শাট আপ, ডাক্তারের কাছে যাচ্ছ, সিনেমা হলে নয়। তিথিকে টেনে তুলতেই তিথি কোমরে হাত চেপে ওরে মারে বাপরে বলে ডেকে উঠল। আজলান ভয় পেয়ে হাতটা ছেড়ে দিল। তিথি বলল, যাব না ডাক্তারের কাছে, আমি হাঁটতে পারছি না। আফতাব শেখ চশমা ঠিক করে বললেন, তোমার বরকে বলো যেন কোলে তুলে নিয়ে যায়। তিথির ব্যথিত মুখখানা ঝলমলিয়ে উঠল। আজলান বলল, এতক্ষণ তো বেশ হাঁটছিলে। তিথি বলল, তোমার কোলে উঠবো আমি? কোন সময় ধপাস করে ফেলে দাও তার গ্যারেন্টি নেই। আফতাব সাহেব মইনকে উদ্দেশ্য করে বললেন, মইন, তুমি তোমার স্যারের হয়ে সব কাজ করো, এইটুকু করতে পারবে না? মইন মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আজলান উনার দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, মইন, গাড়ি স্টার্ট দাও। মইন চলে গেল। আম্বিয়া বেগম ওনার স্বামীকে বিড়বিড় করে বললেন, ব্যাক্কেল একটা, ওর বউ মইন কোলে নেবে কেন? নাতিপুতি হয়ে গেছে, এখনো আক্কেল হয় না বুড়োর। তিথির কিছু ভালো লাগছিল না, তবুও চুপটি করে সবার তামাশা দেখছিল, বিশেষ করে আজলান শেখের। তাকে কিভাবে কোলে নিলে একটু আয়ু ক্ষয় হবে না, এতটুকু সৌন্দর্য কমবে না, সেটা বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। এরপর অনেক ভাবাভাবির পর তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো। তিথি কিছু বলল না, ব্যথায় সে জগৎ সংসার ভুলে যাচ্ছে। আজলান শেখকে বোধহয় সবার আগেই ভুলে গেছে। হঠাৎ করে মাথায় এলো, আরে এই কে, কোথা থেকে এলো? তার জীবনটা তো ঝকমকে নীল আকাশের ওই রংধনুর মতো রঙিন ছিল। হাসি খুশি চঞ্চলমতি তিথি সে। এত দুঃখ চেপে হাসতে কবে শিখে গেছে? ডাক্তার তাকে ভালো মতো দেখে ফরওয়ার্ড বন্ডিং, ব্যাকওয়ার্ড বন্ডিং পরীক্ষা দিল, সাথে নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি আছে কিনা সে ব্যাপারেও কথা বলল। কোমরের এক্স-রে এবং এমআরআই করতে বলল এবং পরামর্শ দিল সবসময় সমান শক্ত বিছানায় ঘুমাতে। ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না। ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। আজলান বাচ্চার কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল। ডাক্তার একটু রাগত স্বরে বলল, প্রেগনেন্সির সময় শুধু মাকে নয়, ফ্যামিলির সবাইকে সতর্ক থাকতে হয়। ভাগ্য ভালো বেবির কিছু হয়নি, অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারত। তিথি পুরোটা সময় কোনো প্রকার কথা বলল না। দুটো ইঞ্জেকশন পুশ করার পর কেবিনে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়েছে সে। ব্যথা কমে আসার পর 2-1টা কথা বলেছে নার্সের সাথে। আজলান ভেবেছিল মারাত্মক কিছু হয়ে গিয়েছিল। তিথির কথা বলায় স্বস্তি পেল সে। কি ডেঞ্জারাস মহিলা, সারাক্ষণ বকবক করে মাথা নষ্ট করে দেবে, আবার চুপ করে থাকলেও আতঙ্কের শেষ নেই। গাড়িতে নিয়ে আসার পথে আজলান বলল, হাঁটতে পারবে? তিথি বলল, দৌড়াতে পারবো, ছুবে না একদম, অসহ্য লাগে। আজলান বলল, তার আবার ছিঁড়ে গেল? তিথি বলল, তোমার ষড়যন্ত্র কি আমি বুঝতে পারি না?
তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্যই ষড়যন্ত্রটা করেছ। তোমাকে আমি ছাড়বো না। বলেই আজলানের বাহু খামচে দিয়ে টলমলে চোখে তাকালো। আজলান তাকে সংশোধন করে দিয়ে বলল, ওটা আমার বাচ্চা, ঠিক আছে? অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের পিছে পিছে কে দৌড়েছে তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। শুকনো দরদ দেখাচ্ছ এখন? ডিসগাস্টিং। একদম চুপ থাকো, বেশি কথা বললে এখানে রেখে চলে যাব। তিথি মুখ ভার করে রইল। ব্যস্ত শহরের এই কোলাহল তিথির একটুও ভালো লাগছে না। হঠাৎ হঠাৎ জীবনটাকে বেশ পানসে লাগে, যেন কোথাও একটুও স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। জীবনে ভালোবাসার মানুষ থাকার চাইতে ভীষণ করে ভালোবাসতে পারার মতো একটা মানুষ দরকার হয়, যাকে খুব করে মন ভরে ভালোবাসতে ইচ্ছে করবে। তিথির জীবনে এরকম কেউ আসেনি। না তাকে কেউ ভালোবেসেছে, না তার কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছে। যার দিকেই 2 পা এগিয়েছে সেই তাকে 10 পা পিছাতে বাধ্য করেছে। যেতে যেতে হঠাৎ করে মঈনকে সে বলল, ভাইয়া, একটা ফুচকার দোকানে নিয়ে চলেন, 2 প্লেট খাবো। মঈন আজলানের দিকে ফিরে চাইল। তিথি বলল, আমি যেটা বলছি সেটা করুন। মঈন বলল, স্যার। আজলান বলল, ওইসব তেল চিটচিটে ফুচকা খাবে তুমি? তিথি বলল, হ্যাঁ খাবো, তুমি চলে যাও, আমি ভাইয়ার সাথে ফিরবো। আজলান বলল, আমি খেতে দেবো না তোমাকে, শুধু নিজের চিন্তা করছো, বেবির চিন্তাও করতে হবে তোমাকে। তিথি বলল, ও আমাকে গুঁতো মেরে বলছে ফুচকা খেতে, বলছে মা মা এরকম সুযোগ আর পাবে না। মঈন ঠোঁট টিপে হাসতে লাগলো। আজলান বলল, ও গুঁতো মারবে কি করে? তিথি বলল, সেটা তুমি বুঝবে কিভাবে? তুমি কি কখনো মা হয়েছ, নাকি কখনো হবে? আজলান বলল, মেহবুব, আমি তোমাকে ওয়ার্ন করছি, এগুলো অস্বাস্থ্যকর খাবার। তিথি ফিসফিসিয়ে বলল, তোমার চুমুর চাইতে স্বাস্থ্যকর আছে। আজলান চুপ করে রইল। তিথি বলল, ভাইয়া চলেন। মঈন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। স্যার কিছু বলেনি দেখে সে ফুচকার দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো। তিথি সবার আগে নেমে গিয়ে তার জন্য আর মঈনের জন্য ফুচকা অর্ডার দিল। আজলান গাড়ি থেকে নেমে চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দোকানের ভেতরটা কেমন, কিভাবে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে, এইসব জিনিস লক্ষ্য করছে বেশ সূক্ষ্মভাবে। তিথি খেতে খেতে তাকে দেখল। এত সুন্দর পুরুষ মানুষটাকে সে ভালোবাসতে পারেনি কেন? অথচ তার মতো কালো বুঝকি কি এর মতো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে? কথায় আছে না, কপালে থাকলে সেটা অটোমেটিক চলে আসে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আজলান শেখও তার জীবনে অটোমেটিক্যালি চলে এসেছে। তাই বোধহয় তাদের মধ্যে সংসার করাটা জরুরি হয়ে পড়েছিল, ভালোবাসা নয়। মঈন আজলানকে উদ্দেশ্য করে বলল, স্যার খেয়ে দেখতে পারেন, দারুণ। আজলান বলল, তুমিও ওর সাথে তাল মিলাচ্ছ? এইসব খেলে পেটে গ্যাস হয়। তিথি টুলের উপর বসে খেতে খেতে বলল, এত স্বাদ গ্যা। আজলান তার দিকে চাইতেই তিথি বাড়িয়ে দিয়ে বলল, একটা খাবে? পেটের সব গ্যাস ট্যাস ফুরফুর করে বেরিয়ে যাবে কাল সকালে। খাওয়ার সময় বিষম উঠে গেল মঈনের। আজলান মুখ ফিরিয়ে নিয়ে দোকানিকে ধমকে বলে উঠল, এই তোরা গ্লাভস পরিস না কেন? দোকানি হেসে উঠে বলল, কে ভাই, এইসব জেনে আপনি কি করবেন? আজলান বলল, গ্লাভস ছাড়া হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছিস, আবার শশা ডিমগুলোও হাত দিয়ে ধরছিস, তেঁতুলগুলো হাত দিয়ে কচলাচ্ছিস। এসব অস্বাস্থ্যকর। মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ? আরে ভাই জ্ঞান দিয়েন না তো, অনেক বছর ধরে দোকানটা চলতেছে, আপনার সমস্যা হলে খায়েন না, ব্যাস। আজলান বলল, পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে, প্লেটগুলো তো ভালোভাবে ধুয়ে মুছেও রাখিসনি, এখানে এত মাছি কেন? দোকানি বিরক্ত গলায় বলল, আরে ভাই সমস্যা কি আপনার? না খাইলে না খান, আপনার জ্ঞান শুনবার জন্য আমি বসে নাই। পুলিশ অনেকবার আসছে, ওরাও চটপটি ফুচকা খেয়ে দিয়ে সাথে বউদের জন্য নিয়ে গেছে। আজলান বলল, আমি ঝামেলা বাঁধাচ্ছি? তিথি ফুচকা মুখে পুরে দ্রুত গিলে ফেলে আজলানকে বলল, এখানে ঝামেলা করবেন না প্লিজ। আজলান তাকে সরিয়ে দিয়ে বলল, এখনো ঝামেলার কি দেখলে ডার্লিং, অনেক কিছু দেখার বাকি আছে এখনো। দোকানি তিথিকে বলল, আপা টাকা দিয়া যান। মঈন এসে কিছু বলতে যেতেই আজলান বলল, তুমি কথা বলবে না, মেহবুব গাড়িতে যাও। তিথি বলল, কি করবে তুমি? আজলান পায়চারি করতে করতে রাস্তার একপাশে চলে গেল। ফুচকার টাকা মঈন শোধ করে দিল। তিথিকে বলল, আপনি বসুন, আমি স্যারকে নিয়ে আসছি। প্রায় 10-12 মিনিটের মতো গাড়িতেই বসে রইল তিথি। তার মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো, গায়ে ক্যাজুয়াল ফুল হাতার শার্ট আর কালো প্যান্ট। আজলান একপাশে দাঁড়িয়ে রইল পকেটে হাত গুজে। লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার। সবাই দোকানের সামনে ভিড় জমালো। তিথি আজলানকে গিয়ে বলল, এরা কারা? ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছে। তিথি অবাক কণ্ঠে বলল, কোনো দরকার ছিল এসবের? কত বড় বেয়াদব সে, আর কত সাহস আমার সাথে তর্ক করেছে।
তিথি বলল, তাই বলে ওদের পেছনে পুলিশ লাগিয়ে দেবে? দোকানিটার বিলাপ শুনতে পেল তিথি। বুকটা ধরফড়িয়ে উঠল তার। আজলানের কাছে ছুটে এসে লোকটা বলল, স্যার ভুল হয়ে গেছে, আমি অনেক দিন ধরে দোকানটা চালাই স্যার, এটা দিয়ে সংসার চলে। আজলান বলল, সিল পড়বে তোর দোকানে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি সেদিন দোকান খোলার অনুমতি পাবি। বলেই ঘাড় বেঁকিয়ে ইশারা করতেই দোকানটা বন্ধ করে দেওয়ার তোড়জোড় শুরু হলো। তিথি অবাক চোখে স্বার্থপরতা চেয়ে দেখল, যেন ইচ্ছে করে নিজের দম্ভ অহংকার জাহির করার জন্য কাজটা সে জেদের বশে করেছে। তিথির আরও বেশি ঘৃণা জমল লোকটার ওপর। বলল, যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলেই নয়। আজলান গর্জে বলল, চুপ। তিথিকে টেনে গাড়িতে এনে বসিয়ে দিল সে। বলল, মঈন, গাড়ি ছাড়ো। ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারগুলো এসে আজলানের সাথে হাতে হাত মিলিয়ে কি যেন বলা বলি করল। আজলান গাড়িতে উঠে বসতেই দোকানিটা ছুটে এসে বলল, ও স্যার, আমারে একটা সুযোগ দেন। আজলান জানালার কাঁচ তুলে দিতে দিতে বলল, আগে গ্লাভস কিনে নিয়ে আয়। তিথি বলল, কি পাষাণ তুমি। আজলান মুখ শক্ত করে বসে রইল। তিথি আবার বলল, আমি খেতে গিয়েছি তাই তুমি প্রতিশোধ নিয়েছ না? এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন? তিথি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সব দম্ভ একদিন ভাঙবে। আজলান বলল, আমার মতো মানুষের দম্ভ আছে বলেই তোমাকে এখনো অবধি তেলেপোকার স্যুপ খাওয়ায়নি কেউ। তিথি চুপ করে রইল। রাগে তার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। বাড়ি ফেরার পর তিথি রাতের খাবারটা খেয়ে দিয়ে আইজার ঘরে এসে শুয়ে পড়ল। আইজা এসে বলল, ভাবি, তোমার কোমরে মলম মালিশ করতে হবে, ভাইয়া বলল এখনই যেতে। তিথি বলল, তোমার ভাইয়াকে বলো, ওর সাথে আমার কোনো কথা নেই। আইজা বলল, এমন করো না প্লিজ, এখনই এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথি শুয়েই থাকলো। আইজা বলল, দেখো তোমাকে ডাকছে ভাইয়া। তিথি বলল, চুপ করে থাকো। আইজা বারবার দরজার দিকে তাকালো। আজলান দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে বলল, আশ্চর্য, 3টে ট্যাবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে, তুমি এখানে এসে শুয়ে পড়েছ? তিথি বলল, ট্যাবলেটগুলো এক একটা হাতির সাইজের, গিলতে পারবো না, তুমি খাও। আজলান বিছানায় বসে আইজাকে বলল, পানি দে। আইজা গ্লাস ভরে পানি দিল। আজলান ওষুধের বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তোমার বাবা মায়ের উচিত ছিল তোমাকে 25 বছর বয়সে বিয়ে দেওয়া। তিথি বলল, তুমি 25 বছর বয়সী মেয়েকে তো বিয়ে করতে না। আজলান চুপচাপ ওষুধ বাড়িয়ে দিল 2 টুকরো করে। ওষুধগুলো খেয়ে ধপাস করে পড়ে রইল তিথি। আজলান বলল, কামিজ সরাও, মলম লাগাতে হবে। তিথি আইজার দিকে তাকালো। আইজা লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই তিথি কামিজ সরালো। বলল, তোমার হাত বহুত শক্ত কিন্তু অফিসার। আজলান বক্র হেসে বলল, এই হাতে মানুষ পিটিয়ে সোজা করি, বুঝলে? তিথি বলল, তুমি একটা পাষাণ, উফ, একটু ধীরে মালিশ করো, কেমন শক্ত হাত বাপু। আজলান বলল, কোমরের ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে, দিস এক্সারসাইজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রেগনেন্ট ওম্যান। তিথি বলল, ওরে বাপরে, ওই হাত পা ছুড়ে যে ব্যায়ামগুলো সেগুলো? আমার বাচ্চা যদি গুন্ডা হয়। শাট আপ, কামিজ সরাও ভালো করে। তিথি কামিজ অনেকটাই তুলে দিল। বলল, শোনো না, ব্যায়ামগুলো করলে যদি আমার হাতেও তোমার মতো এরকম খোয়া খোয়া মাংস হয়। আজলান বলল, এগুলোকে 6 প্যাক বলে স্টুপিড। তিথি হেসে উঠে মুখ বিকৃত করে, খোয়া খোয়া মাংসগুলোকে নাকি 6 প্যাক বলে, দেখলেই ঘৃণা লাগে, ইচ্ছে করে কামড়ে গোস্তগুলো ছিঁড়ে ফেলি, আবার সেগুলো নিয়ে নাকি দম্ভও দেখায়। যেসব মেয়ে মানুষেরা এই খোয়া খোয়া গোস্তগুলো দেখে কাচ্চিত হয়ে পড়ে যায়, সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে। আজলান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবাই পাগল, শুধু তুমিই ভালো। তিথি বলল, যে মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না, আমার পেট ভরা। 2 প্লেট ফুচকা, 1 বাসন ভাত আর তোমার বাচ্চা মিলে আমি টইটুম্বুর। মলম মালিশ করার শেষে আজলান বলল, এবার চলো। তিথি বলল, আমি এখানেই থাকবো। আজলান বলল, তোমাকে মেঝেতে শুতে হবে, ফোমের বিছানায় শোয়া যাবে না। তিথি বলল, তাও এখানেই শুব। আজলান তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি ওখানে বিছানা অবধি ঠিক করে ফেলেছি, সবসময় মাথা নষ্ট করার তালে থাকো। তিথি শক্ত করে তার গলা জড়িয়ে ধরে রাখল। বলল, তুমি রাতে আবার দুষ্টুমি করবে না তো, ডেপুটি অফিসার? হোয়াট ইজ অফিসার? তিথি হাসতে হাসতে বলল, কিচ্ছু না। তুমি আমার সাথে মেঝেতে না শুলে আমি কিন্তু আইজার রুমে চলে যাব বস। আজলান বলল, ওকে। তিথি বলল, ব্যাপার কি বলো তো, তুমি আজকাল পোল্ট্রি খাচ্ছ তোমার বাচ্চার জন্য?
হ্যাঁ। গুড বয়। আজলান ঘরে ঢুকে তাকে মাদুর আর কাঁথার বিছানার উপর বসিয়ে দিল। তিথি তাকে সহ ধরে শুয়ে পড়ে বলল, আজকে তোমাকেও আমার সাথে শুতে হবে বুদ্ধু, নইলে বুঝবে কি করে এভাবে ঘুমাতে কত মজা। যাই হোক, একটা চুমু খেয়ে ফেলো তো, মুড সুইং হচ্ছে বুঝলে। আজলান একটু ঝুঁকে তার মুখ শুকে বলল, অসম্ভব, ওষুধের ঘ্রাণ। তিথি হেসে উঠে বলল, কাল তো ব্রাশ করিনি, তবুও খেয়েছ, আজকেও খেয়ে ফেলো। তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভিতর একেবারে খুশিতে লাফিয়ে ওঠে। তখনই আইজা দরজার কাছে দাঁড়িয়ে ওষুধের বক্সটা নিয়ে। দুজন দুজনাকে ছাড়ার আগেই আইজা যে পথে এসেছে সে পথেই পালিয়ে গেল। আজলান বলল, দরজা খোলা আছে, সেই দিকে হুঁশ নেই তোমার। তিথি গড়াগড়ি খেয়ে বলল, আদরের পিনিক উঠলে সেসব মনে থাকে না বস। আজলান দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট ইজ পিনিক? তিথি বলল, অর্থনীতিদের ভাষায় একে বলে চাহিদা, আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও সেটা হবে ভোগ। আমি যে হুটহাট আদর চাইতে পারি সেটা হচ্ছে ভোগ প্রবণতা। আজলান দরজা বন্ধ করতে গেল। তিথি বলল, আচ্ছা, শাশুমা বলল তুমি নাকি বিয়ে শাদী করতে চাওনি, সেটা কেন? আমার অনেক রেস্ট্রিকশন আছে, সবাই আমার সাথে মানিয়ে নিতে পারবে না, যার স্পষ্ট উদাহরণ তুমি। তিথি বলল, জোর করেছে সবাই মিলে, তাই করেছ? আজলান বলল, হ্যাঁ আবার না। তিথি আরেকটু গড়াগড়ি খেয়ে বলল, করলে ভালো কথা, কিন্তু আমার মতো কালনিকে কেন? সেটা তোমার শ্বশুর আব্বা জানে, গো অ্যান্ড আস্ক হিম। তিথি বলল, তিনি বলেছেন তুমি আমার ছবিটা বেছে নিয়েছিলে। বলেই জোরে হেসে উঠল। আজলান রেগে গিয়ে বলল, এটাতে হাসির কি আছে? আমি কি জানতাম তুমি অসভ্য? তিথি চোখ দুটো টেরা করে তাকিয়ে বলল, আমি শাকচুনি সেটা বুঝনি না? আহারে, উহুরে, হতাশ, খুবই হতাশ। আজলান লাইট নিভিয়ে পাশে এসে শুয়ে পড়ল ওপাশ ফিরে। তিথি তার গায়ের ওপর পা তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, এক্সারসাইজ করছি। আজলান তার পা সরিয়ে দিয়ে বলল, সোজা ঘর থেকে বের করে দেব কিন্তু মেহবুব। তিথি এবার নিজেকে উঠিয়ে দিল তার গায়ের ওপর, বলল, এটাকে কোন এক্সারসাইজ বলে অফিসার? আজলান হঠাৎ দম ফাটা হাসিতে ফেটে পড়ল। তিথি হাসতে হাসতে কেঁদে উঠল, জোরে কাঁদল। কাঁদতে কাঁদতে আজলানের বুকের কাছের শার্টে নাকের পানি মুছে দেওয়ায় যেখানে 10টা চুমু পাওয়ার কথা সেখানে পেল শুধু 2টো। বাকি 8টা না পাওয়ার দুঃখে তিথি কেঁদে গেল। বহুদিন সে এভাবে কাঁদেনি।